প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা এই এপিসোডে আলোচনা করব 2020 উচ্চ মাধ্যমিকের ব্যাখ্যা বা বর্ণনা ধর্মী প্রশ্নের উত্তর। তোমরা জানো যে আগের এপিসোডে আমরা এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি। এই এপিসোডে আমরা ক বিভাগ অর্থাৎ ব্যাখ্যামূলক বর্ণনা ধর্মী যে উত্তর তার প্রথম 4টি প্রশ্ন অর্থাৎ গদ্য, কবিতা, নাটক এবং সহায়ক গ্রন্থ আমার বাংলা নিয়ে আলোচনা করব। আসলে এই যে ক বিভাগ, যে তার বিস্তৃত পরিসর, এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। সেই কারণে ক বিভাগকে আমরা দুটি পর্বে ভাগ করে নেব। আজকের এই পর্বে অর্থাৎ 2020 উচ্চ মাধ্যমিক প্রশ্ন উত্তর আলোচনার দ্বিতীয় পর্বে প্রথম 4টি উত্তর আমরা আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটি আহ্বান যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করবে। তো আসি আজকে আমরা ক বিভাগের ব্যাখ্যামূলক বর্ণনা ধর্মীর প্রশ্নের উত্তরের প্রথম এপিসোডে। আমরা প্রথম আসব গদ্য থেকে এসেছে প্রশ্ন। এক দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? উত্তর, কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আলোচ্য উদ্ধৃতিতে ওরা বলতে বড় পিসিমার হুকুমে বাসিনী, বামন ঠাকুর, বাড়ির অন্যান্য লোকেরা যারা অশৌচ ভাত ফেলতে গিয়েছিল তাদের কথা বলা হয়েছে। বড় কর্তার মৃত্যুর পর হিন্দু সংস্কার অনুযায়ী অশুচি হয়ে যাওয়া ভাত ও অন্যান্য খাবারগুলি ফেলে দিতে গিয়েছিল। উদ্ধৃত অংশে সে বলতে গল্পের কেন্দ্রীয় চরিত্র দীর্ঘদিন ধরে অভুক্ত থাকা উৎসবকে বোঝানো হয়েছে। প্রকৃতির ক্রোধে ও ভাগ্যের চরম বিপর্যয়ে ঘর সংসার হারিয়ে উদ্ভ্রান্ত হয়ে পড়ে প্রান্তিক ক্ষেতমজুর উৎসব নাইয়া। দীর্ঘদিন অভুক্ত উৎসব ভাতের আহিংকে গ্রামের বাসিনীর সঙ্গ নেয় এবং তার মনিব কলকাতার বাবুর বাড়িতে আসে শুধুমাত্র কাজের বিনিময়ে দুটো ভাত পাওয়ার অভিলাষে। এমনকি দীর্ঘদিন উপবাসী ক্লান্ত শরীরে উৎসব অক্লান্ত পরিশ্রম করে যজ্ঞের 2.5 মণ কাঠ কেটে গরম ভাতের গন্ধ পেয়েছিল। কিন্তু বাড়ির বড় কর্তার মৃত্যুতে বহু প্রতীক্ষিত ভাতের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তাই বাসিনী অশৌচ ভাত ফেলে দিতে গেলে সে নিজেকে স্থির রাখতে পারেনি। ভাত না পাওয়ায় অভুক্ত উৎসব বাদার কামটের মতো হিংস ভঙ্গি করে বাসিনীর কাছ থেকে ভাত ভর্তি পিতলের ডেস্কে কেড়ে নিয়ে দৌড় দেয়। 1-2, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? উত্তর, আলোচ্য উদ্ধৃতিতে 1350 মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়কে বোঝানো হয়েছে। প্রথম যেদিন সে ফুটপাতে মন্বন্তর পীড়িত অনাহার ক্লিষ্ট মানুষের প্রথম মৃত্যু দেখল, তার তখন প্রচণ্ড শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া হয়েছিল। সহানুভূতিশীল মৃত্যুঞ্জয়ের অনুশোচনা হয়েছিল সে নিজে রোজ 4 বেলা ভুরিভোজ পেট ভরে খেয়েছে, অথচ মানুষগুলো না খেতে পেয়ে মরছে। এই অপরাধ বোধে
তিনি আত্মদগ্ধ হয়ে প্রায়শ্চিত্তের কথা ভাবছেন। মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি গল্পের নায়ক মৃত্যুঞ্জয় না খেতে পাওয়া মানুষের মৃত্যুর করাল রূপ দর্শন করে স্থির থাকতে পারেনি। তাতে আদর্শবাদী মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক চরম প্রতিক্রিয়া হয়। অফিসে নিজের জায়গায় ফিরে এসে কাঁচের গ্লাসে জলপান করে শূন্য দৃষ্টিতে উদাসীনভাবে দেওয়ালের দিকে চেয়ে থাকে। সহানুভূতিশীল মৃত্যুঞ্জয়ের মধ্যে এক গভীর হতাশা বোধ, যন্ত্রণার অস্থিরতা ও মানবিক বেদনার চরম প্রকাশ পেয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হলেও দুর্ভিক্ষের বিভীষিকাময় অনাহারে মৃত্যু দেখে তার বোধের জগতে নিজেকে অপরাধী বলে মনে হয়েছে। নিজের অতিরিক্ত সময় থাকা সত্ত্বেও রিলিফ ক্যাম্পে সাহায্য না করা, নিজের চারবেলা ভুরিভোজ খাওয়া এবং তার কর্তব্যের গাফিলতির জন্য সে নিজেকে অপরাধী মনে করে। আসলে সহমর্মিতা, সহানুভূতির চরম প্রকাশ পেয়েছে তার মধ্যে। আমরা এবার আসব কবিতা থেকে আগত প্রশ্নের 2 দাগ। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2-1। এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো। কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় উপমা আর চিত্রকল্পে ভোরের প্রকৃতির অনুপম বর্ণনা করেছেন। ঘাস ফড়িংয়ের দেহের মতো সেই কোমল নীল, ভোরের আকাশের নিচে টিয়ার সবুজ পালকের মতো চারিদিকে পেয়ারা আর নোনা গাছের পাতার সমারোহ। জীবনের স্পন্দিত স্বপ্ন নিয়ে তখনও ভোরের আকাশে একটি তারা অপেক্ষমান। শীতের রাতে দেশোয়ালি মানুষেরা শরীরের উষ্ণতার প্রয়োজনে অশ্বত্থ পাতায় মোরগ ফুলের মতো লাল আগুন জেলে তাপ পোহাচ্ছিল। যদিও ভোরের স্নিগ্ধ আলোয় সেই আগুন রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ম্লান হয়ে গেছে। তখনও শিশির স্নাত চারিদিকে বন ও আকাশ ময়ূরের ডানার মতো সবুজ আর নীলে ঝলমল করছে। এভাবেই কথার ক্যানভাসে ভোরের অনিন্দ্য সুন্দর প্রকৃতির নির্মল চিত্রকল্প এঁকেছেন কবি জীবনানন্দ। ভোরের আলোয় বিপদের অবসান ভেবে বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খাচ্ছিল হরিণ, যে কিনা চিতাবাঘিনীর হাত থেকে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সারা রাত সংগ্রাম করেছে। অবশেষে সে নদীর জলে সকল ক্লান্তি মুছে নতুন সৃষ্টির উল্লাস আকাঙ্ক্ষা করছে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীদের চমকে দেওয়ার বাসনা করেছে সে। ঠিক তখনই অজানা বিপদ শব্দে নদীর জল লাল হয়ে উঠেছিল মচকা ফুলের মতো। নাগরিক লালসায় অজানা আততায়ীর গুলিতে প্রাণ হারিয়ে সে ভোজ্য মাংসপিণ্ডতে পরিণত হয়েছে। নাগরিক নির্মম হত্যালীলার নিস্পন্দ নিরাপরাধ ঘুমের ছবিকে পাঠকের দরবারে পেশ করেন জীবনানন্দ দাশ। 2-2। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর: নাগরিক কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় গ্রাম্য স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে শিল্প সভ্যতার করাল থাবার মাঝে
শ্রান্ত ক্লান্ত সারা শরীরের ধুলোর কলঙ্ক মাখা শ্রমিকদের কথা বলেছেন। নগর জীবনের ক্লান্তি থেকে কবি মুক্তি পেতে বহু দূরে প্রকৃতির কোলে শান্ত স্নিগ্ধ মেঘ মদির মহুয়ার দেশে যেতে চান, যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কিন্তু ধনতান্ত্রিক শিল্প সভ্যতা অন্তহীন লোভে কয়লা খনিসহ অন্যান্য শিল্প সেই শান্ত স্নিগ্ধ প্রকৃতিকে ধ্বংস করে। অমানসিক পরিশ্রমে মহুয়া বনের শিশির ভেজা সবুজ সকালেও তাই শ্রমিকদের অবসন্ন শরীরের ছবি ধরা পড়ে। অন্তহীন পরিশ্রম আর ঘুমহীনতা শ্রমিকদের ক্লান্ত করে। তাদের এক দুঃস্বপ্ন ঘিরে ধরে, যন্ত্র সভ্যতা তাদেরকে যেন ছিবড়ে করে অবসন্ন করে দেয়। কবি সমর সেন নাগরিক ক্লান্তি ভুলে মহুয়ার দেশে মাদকতা গন্ধে আবিষ্ট হতে চান, কিন্তু সেই দেবদারুর দীর্ঘ রহস্যের স্নিগ্ধ পরিবেশেও শিল্প সভ্যতা হানা দিয়েছে। কয়লা খনি ও অন্যান্য শিল্প নির্মল সেই পরিবেশকে ধ্বংস করেছে। ফলে দূষণের কবলে জর্জরিত প্রকৃতি ভারাক্রান্ত। সতেজ প্রাণবন্ত মানুষেরা আজ যন্ত্র সভ্যতার শিকারে বিপন্নতা বোধ করে। দূষণের গ্রাসে সকালের নির্মলতাকেও লাঞ্ছিত করে ধুলোর সে মলিনতা। যন্ত্র সভ্যতার দূষণ, মানসিক অবসাদ, বিষণ্ণ মানব হৃদয়কে কবি ধুলোর কলঙ্ক বলতে চেয়েছেন। এবার আসবো আমরা নাটক থেকে আগত প্রশ্নগুলিতে। 3 অনধিক 150 শব্দে যে কোনো একটি উত্তর দাও। 3 এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? উত্তর: প্রখ্যাত নট ও নাট্যকার শম্ভু মিত্র তার বিভাব নাটকে এক নতুন নাটকের নাট্য ফর্ম বা আঙ্গিক খোঁজার চেষ্টা করেছেন। দীর্ঘদিন গ্রুপ থিয়েটারের প্রথিতযশা ব্যক্তিত্ব শম্ভু মিত্র সরকারি নানান বাধা, খাজনার বাড়াবাড়ি, পাশাপাশি মঞ্চসজ্জা এবং অন্যান্য উপকরণের বহু ব্যয় থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজ করছিলেন। নাট্যকার এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার প্রয়াসের কথা বলেছেন। নাটকে উল্লিখিত সাহেবের নাম ছিল বিখ্যাত রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। শম্ভু মিত্র এখানে প্রাচীন বাংলা নাটক উড়ে যাত্রা, মারাঠি তামাশা, বিভিন্ন ক্ষেত্রে নাট্য পরিচালনার ব্যয় ভার কমানোর নানান পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। কিন্তু তৎকালীন ইংরেজি শিক্ষিত নাগরিকগণ ভারতীয় চিন্তাভাবনা অপেক্ষা পাশ্চাত্য চিন্তাভাবনাকে বেশি গ্রহণ করেন। মস্কোতে অনুষ্ঠিত জাপানের কাবুকি থিয়েটারের অভিনয়ের কলাকৌশল সম্পর্কে সাহেব আইজেনস্টাইন লিখেছিলেন, একজন নাইটের দুর্গ থেকে ক্রুব্ধ হয়ে বেরিয়ে যাওয়ার কৌশলটিকে বোঝানোর জন্য অভূতপূর্ব মঞ্চ পরিকল্পনার কথা। স্টেজের পিছন থেকে বড় থেকে ক্রমশ ছোট মাপের দরজা শিফটাররা এনে নাইটের আরও দূরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিত সহজে বুঝিয়েছিলেন। এমনকি কোনো মৃত্যুর দৃশ্য বোঝানোর জন্য আর্টিস্টিক কৌশল কিভাবে তুলে ধরা যায় সে কথাও ব্যক্ত করেছিলেন। 3 নানা রঙের দিন। নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। উত্তর: নাট্যকার নানা রঙের দিন এ অভিনয় শেষে শূন্য প্রেক্ষাগৃহে
পরিত্যক্ত মঞ্চের দৃশ্যের বিবরণ মঞ্চসজ্জায় দিয়েছেন, যেখানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, ফাঁকা মঞ্চ, পিছনে আছে অভিনীত নাটকের সিনারি, জিনিসপত্র এবং যন্ত্রপাতি এলোমেলো, আর মাঝখানে একটা উল্টানো টুল পড়ে আছে। এই পেশাদারি নাটকের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা মঞ্চে মোমবাতি হাতে নিয়ে আমরা দিলদারের পোশাকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে দেখতে পেলাম। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একাঙ্ক নাটকটির নামকরণ ব্যঞ্জনাধর্মী, যেখানে যৌবনের স্মৃতিমুগ্ধ পথ পেরিয়ে জীবন সায়ান্নে উপনীত বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের 68 ফেলে আসা সোনালী স্মৃতি রোমন্থন। শূন্য প্রেক্ষাগৃহ, অন্ধকার মঞ্চের উপর তিনি দাঁড়িয়ে নেশায় ডুব দিয়ে জীবনের অন্তহীন হতাশাকে প্রাণান্তকরভাবে ভোলার প্রচেষ্টা করেন। তিনি অভিনয় শিল্পে সুনামের জন্য জীবনের সব কিছু পরিত্যাগ করেছেন, পুলিশের বড় পদের চাকরি, পরিবার, এমনকি প্রেমিকাকেও। জীবন সায়ান্নে এসে তিনি জীবনের এই সারসত্যকে উপলব্ধি করেছেন। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। তিনি আজ গ্রীষ্মের জ্বলন্ত মাঠের বাতাসের মতো সম্পূর্ণ নিঃসঙ্গ, একাকী। রঙ্গমঞ্চে 45 বছরের অতিক্রান্ত সময়ের অসহায় একজন অভিনেতার চিরকালীন যন্ত্রণা প্রকাশিত হয়েছে একাঙ্কিকায়। আজ তার নির্মম উপলব্ধি, অভিনয় একটি পবিত্র শিল্প নয়। তবুও জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষায় লাস্ট সিনে প্লে করতে চান না তিনি। মানসিক দ্বন্দ্ব তার মনে হয়েছে। শিল্পকে যে ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, নেই মৃত্যু ভয়। তবে দিন ফুরোনোর দিনে অতীত স্মৃতিকে আঁকড়ে ধরেই জীবনের নানা রঙের স্বপ্নকে খোঁজার চেষ্টা করেছেন। তাই এই ব্যঞ্জনাধর্মী নামকরণটি সার্থক। এবার আসবো আমরা 4 দাগের প্রশ্ন উত্তরে। এই পর্বে আমরা দেখব ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে আগত প্রশ্ন। এখানে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। 4.1 স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ঊর্ধ্বিতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে? ফিলিপ কেঁদেছিলেন কেন, আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? উত্তর: আলোচ্য ঊর্ধ্বিতাংশটি ব্রোটল্ট ব্রেখটের উল্লেখযোগ্য কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় অন্য সকল উল্লেখিত রাজাদের নাম হল ভারত বিজেতা আলেকজান্ডার, জার্মানির প্রুশিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক, রোমান সম্রাট জুলিয়াস সিজার। স্পেনের বিখ্যাত ক্যাথলিক সম্রাট দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধের জন্য বিখ্যাত নৌবহর স্প্যানিশ আর্মাডা তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ শেষে কৌশলী প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডের নৌবাহিনীর হাতে সম্পূর্ণ পর্যদুস্ত হয়ে গর্বের নৌবহর আর্মাডার ধ্বংস হয়। সেই ধ্বংসের কারণে ব্যর্থতা ও বেদনায় স্পেনীয় সম্রাট ফিলিপ খুব কেঁদেছিলেন। মানবতাবাদী শ্রমিক দরদি কবি ব্রেখট তার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় খুব সুন্দরভাবে ইতিহাসের ধূসর অতীতকে তুলে ধরেছেন বর্তমান সময়ের যুক্তিবাদী পটভূমিতে। স্পেনীয় আর্মাডা ধ্বংস নিঃসন্দেহে স্পেন সম্রাট ফিলিপের অন্তহীন
বেদনার কারণ হয়েছিল, কিন্তু তাতে স্পেনীয় জনগণের বেদনা ও দুঃখ কম ছিল না। কেননা সাধারণ নাগরিকদের রক্ত ঘামে তৈরি হয়েছিল স্পেনীয় গর্ব আর্মাডা। সেই নৌবহরের ধ্বংসে স্পেনীয় নৌসেনা যেমন মৃত্যু মুখে পতিত হয়েছিল, তেমনি তাদের যাত্রাভিমানে লেগেছিল চরম আঘাত। কিন্তু ইতিহাসবিদগণ ইতিহাসের পাতায় সেই সব সাধারণ মানুষ কিংবা শ্রমজীবী মানুষের বেদনাকে প্রকাশ করেননি। একইভাবে রোমের মোহনীয় বিজয়স্তম্ভ কিংবা সোনা ঝকঝকে লিমা শহরের ঐতিহ্য, চীনের প্রাচীর তৈরি করা রাজমিস্ত্রিদের শ্রম, বাইজেন্টিয়াম প্রাসাদের বাইরে থাকা মানুষের ইতিহাসের কোথাও কোনোভাবে স্থান পায়নি। অথচ তাদের রক্ত ঘামে তৈরি হয় পৃথিবীর সভ্যতা নগর। তাই অত্যন্ত সুন্দরভাবে সম্রাট ফিলিপকে ব্যথাহত করার পাশাপাশি স্পেনের সাধারণ ও শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন ইতিহাসকেও ব্যক্ত করে কবি তাদের মর্যাদা দিতে চেয়েছেন। 4.2 হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। সেই তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? উত্তর: কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে গুরু নানকের শিষ্য মর্দানা তৃষ্ণা কাতর হয়ে গুরুর কাছে জল প্রার্থনা করেছিলেন। কিন্তু সমস্যা হলো পাশাপাশি গ্রামগুলোতে তখন জলের আকাল। একমাত্র পাহাড়ের চূড়ায় দরবেশ বলিকান্ধারের কুয়োতে জল আছে। তৃষ্ণার্ত মর্দানাকে তিনি সেখানে যাওয়ার পরামর্শ দিলেন, কিন্তু কাফের নানকের শিষ্যকে জল দিতে অস্বীকার করে তিনি অপমান করে তাড়িয়ে দেন। প্রচণ্ড পিপাসা বুকে নিয়ে নানকের কাছে নেমে এলেও মর্দানাকে সেখানে পুনরায় পাঠান। আবার ব্যর্থ মনোরথের কাহিনী জানালেও গুরু নানক আবার তাকে গনগনে রোদ মাথায় নিয়ে তৃতীয়বার প্রয়াস করার আদেশ দেন। মর্দানা কোনো ক্রমে পাহাড়ে উঠে বলিকান্ধারীর পায়ে লুটিয়ে পড়েন। প্রাণ ওষ্ঠাগত তৃষ্ণায় কাকুতি মিনতি করলেও তিনি তাকে নির্মমভাবে তাড়িয়ে দেন। পাহাড় থেকে অতি কষ্টে নেমে মর্দানা গুরু নানকের পায়ে পড়ে প্রায় মূর্ছিত হন। তৃষ্ণা কাতর প্রায় মূর্ছিত শিষ্য মর্দানার পিঠে হাত বুলিয়ে গুরু নানক তাকে সাহস প্রদান করে সামনে পড়ে থাকা পাথরটাকে তুলতে বললেন। আর তা করার সঙ্গে সঙ্গে পাথরের তলা থেকে জলের ঝর্ণাধারা বেরিয়ে এলো। শুকনো প্রান্তর তখন জলে থই থই। তা দিয়ে তৃষ্ণার্ত মর্দানা পিপাসা মিটেছিল। 5 দাগ। আমরা এখানে সহায়ক গ্রন্থ আমার বাংলার প্রশ্ন পাব। এখানে মোট 1টি প্রশ্নের উত্তর করতে হয় অনধিক 150টি শব্দে। 5.1 এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন? উত্তর: সুভাষ মুখোপাধ্যায়ের গারো পাহাড়ের নিচে প্রবন্ধে অবিভক্ত বাংলার গারো পাহাড়ের মানুষদের জীবনযাত্রার অভিজ্ঞতালব্ধ বর্ণনা করেছেন। পাহাড়ি পাথুরে শক্ত জমিতে চরম প্রতিকূল পরিবেশে ক্ষুধার অন্নের প্রয়োজনে তাদের অক্লান্ত পরিশ্রম করে চাষ করতে হতো। প্রতি বছর চৈত্র মাসে শুষ্ক পাহাড়ের তারা একদিন আগুন ধরিয়ে দিত। সেই আগুনের দাবানল গ্রাস করে ফেলত সমস্ত পাহাড়। দিন রাত ধরে রাবণের চিতার মতোই
সেই আগুন জ্বলতে থাকে। তখন ঝোপঝাড়ের বসবাসকারী ও আশ্রিত জন্তু জানোয়ারেরা প্রাণের ভয়ে ছুটে পালাতো। সেই সুযোগে অধিবাসীরা বন্য জীবজন্তু, মূলত শুয়োর ও হরিণ শিকার করে আনন্দ উৎসাহে নাচ গান করে সেগুলোকে ভোজন করত। ঝুম পদ্ধতিতে পুরো বনাঞ্চল পুড়ে ছাইয়ের একটা আস্তরণ সৃষ্টি করত। তারপর আগামীর আকাঙ্ক্ষায় বৃষ্টি আসার সাথে সাথে সেই আস্তরণে বীজ ছড়াতো। পাহাড়ের জমিতে সবুজের সমারোহে ধান, তামাক আর আরও নানা ফসল ভরে উঠত। পাহাড়ের উঁচু থেকে দেখলে ধান আর ধান, ফসলের প্রাচুর্য। আর ধান কাটার মরশুমে প্রতিটি পরিবারের নারী, পুরুষ, শিশু প্রত্যেকে অধীর আনন্দে কাস্তে হাতে মাঠে যেত। ফসল তুলত খামারে, কিন্তু তারপর শুরু হতো জমিদারের প্রাপ্য আদায়ের জন্য অত্যাচার। পাইক, বরকন্দাজ নিয়ে জমিদার হাজির হতো আলপথ ধরে। লোহার খুর দেওয়া নাগরা জুতোর খট খট শব্দ শুনতে পেত ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা। মায়ের আঁচলে লুকোতো শিশুরা। খিটখিটে বুড়িরা সাপ সাপান্ত করত জমিদারের জুলুমে। জমিদারের টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হতো। 5.2 মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। উত্তর: সুভাষ মুখোপাধ্যায় তার মেঘের গায়ে জেলখানা প্রবন্ধে বক্সা জেল পরিভ্রমণকালে সাধুচরণ আর মুস্তাফার বেদনা হতো জীবন কাহিনীর অভিজ্ঞতা লব্ধ হন। পঞ্চাশোর্ধ্ব সাধুচরণের বাড়ি জয়নগরের এক প্রত্যন্ত গ্রামে। শৈশবেই পিতৃমাতৃহীন হন সাধুচরণ। আত্মীয় পরিজনদের কাছে আশ্রয় না পেয়ে পেটের জ্বালায় ছিঁচকে চুরি করতে বাধ্য হয়। একদিন হাতে নাতে ধরা পড়ে জেল পাস হয় তার। ক্ষুধার দাবিতেই ধীরে ধীরে সে পোক্ত পাকা চোরে পরিণত হয়। জেলই হয় তার স্বাভাবিক আশ্রয়স্থল। অবশ্য জীবনে সৎ হতে চেয়ে চুরি করা ধন সম্পত্তি দিয়ে ঘর বাড়ি জায়গা জমি কিনে সংসার পাতে, চৌর্যবৃত্তি বন্ধ করে, সন্তানের মুখ চেয়ে জীবনের অসততার পথ পরিত্যাগ করলেও সমাজ, পরিবেশ, পরিস্থিতি তাকে সৎ থাকতে দেয়নি। যেখানেই চুরি হোক না কেন সাধুচরণের ডাক পড়ে। পুলিশের মার আর ঘুষ দিয়ে নিষ্কৃতি পাওয়ার চেয়ে তার মনে হয় এর থেকে জেল অনেক ভালো। আবার সে ফিরে যায় পুরনো পেশায়। তবু তার স্মৃতিচারণে বেঁচে আছে ঘর, সংসার, জমি জমা, বেদনাময় স্মৃতিকথা। বক্সার জেলে ঘুরতে ঘুরতে নাবালক কয়েদিদের সঙ্গেও তার পরিচয় হয়েছিল, যাদের সঠিক পরিচর্যা করলে কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ বা লেখক হতে পারত। তেমনি এক নাবালক বছর দশকের ফুটফুটে ছেলে মুস্তাফা। তোয়াক্কাহীন মানসিকতা, সে ঘুরে বেড়াতো। স্কুলে পড়া মুস্তাফার বাবা ছিল রাজমিস্ত্রি। একদিন হঠাৎ 3 তলা সমান উঁচু ভাড়া থেকে পড়ে গিয়ে তার বাবা মারা যায়। বিধবা মা তার কয়েকটি সন্তান নিয়ে তারা যখন পথে বসেছে, তখন স্কুলের মাইনা দিতে না পারায় তার নাম কাটা যায়। বস্তির এক পকেটমার সর্দার মুস্তাফাকে টাকার লোভ দেখিয়ে তাদের দলে ভিড়িয়ে নেয়। এভাবেই শুরু হয় তার চৌর্যবৃত্তির হাতে খড়ি। এর আগে অনেকবার জেলও গেছে। স্কুল যেতে ইচ্ছে করে কিনা লেখক জিজ্ঞেস করলে সে অকপটে বিজ্ঞতায় জানায়, ইচ্ছে করলে তো আর স্কুলে যাওয়া যায় না।